সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ এবং বিজ্ঞানের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটি পার্টের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে পার্ট 1 আলোচনা করব, তারপর পার্ট 2, তারপরে পার্ট 3 পরপর থাকবে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। পার্ট 1-এর প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো। তার মানে এখানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু সেলসিয়াস স্কেল আমি অবশ্যই ব্র্যাকেটে সি লিখে রাখবো। ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা ব্র্যাকেটে এফ লিখে রাখবো, সমান সমান হোয়াটস চিহ্ন দিয়ে রাখবো, কারণ আমাদের এটা বের করতে বলেছে। ক্লিয়ার? এখন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমাদের জানতে হবে। আমরা জানি C/5 সমান সমান F - 32/9। এইটা হলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন সি এর মান কত? 40, তাই সি এর মানটা 40 বসিয়ে দাও, তাহলেই কিন্তু আমাদের হিসাব করে উত্তরটা বেরিয়ে আসবে। এখন আমি যদি সি এর মান 40 বসিয়ে দেই, তাহলে কাটাকাটি করলে কত হয়? 5 এটা 40। এখন যদি আমি আড়াআড়ি গুণ করি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে F - 32 সমান সমান 8 নং 72 বলতে পারি, বা F সমান সমান 72 প্লাস 32 মানে 32 মাইনাস আছে, ডান সাইডে গেলে প্লাস হয়ে যায়। অতএব F সমান সমান 104 ডিগ্রি ফারেনহাইট। যেহেতু এখানে ফারেনহাইট ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, তাই অবশ্যই ডিগ্রি ফারেনহাইট কথাটা লিখবো। এবার ফ্রেশ করে লিখবো, অতএব ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা হবে 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা ছিল কিন্তু তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। এখন উত্তরটা কি হবে দেখে নাও। প্রথমে হেডিং করে নেবে ম্যারাসমাস রোগের প্রধান লক্ষণ সমূহ। তা প্রথম যে পয়েন্টটা আছে সেটা লিখবে মাংসপেশির শীর্ণতা, মাংসপেশির অবক্ষয় ঘটে। 2 নম্বর উদরাময়, ঘন ঘন পেটের অসুখ হয়। 3 নম্বর দেহের পরিবর্তন, বাইরে থেকে বুকের পাঁজর ও হাড় দেখা যায়, হাত পা সরু সরু হয়ে যায়। এখানে সরু সরু দুবার লিখে নেবে, ভালো হবে। তাহলে সরু হয়ে যায় হলেও হবে, সরু সরু বললেও হবে। 4 নম্বর মুখ ও ত্বকের পরিবর্তন, মুখ শুকিয়ে যায়, মুখমণ্ডল বয়স্কদের মতো দেখায়। এছাড়া আরেকটা পয়েন্ট লিখতে পারো যে চামড়া কুঁচকে যায় ইত্যাদি। এটা ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, তুতের জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে? এটি কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও। মোট 3টি প্রশ্ন আছে। এই ধরনের ভাগ ভাগ করে যদি প্রশ্ন আসে তাহলে তুমি পয়েন্ট আকারে লিখবে, মানে এক একটা প্যারা করে লিখবে। তো প্রথম প্রশ্নের উত্তর দেখো, আমি একটা এখানে প্যারা করার জন্য একটা স্টাইল করেছি, তোমরা অন্য স্টাইলও করতে পারো। তুতের জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে লোহার পেরেকের গায়ে লাল আস্তরণ পড়েছে। যেহেতু বলেছে কিসের বা কি পরিবর্তন ঘটবে, সেহেতু এখানে যেহেতু লাল আস্তরণ পড়েছে, এটা মেন উত্তর, তাই আমি এটাকে নীল কালিতে লিখেছি। তোমরাও এভাবে লিখতে পারো। এখন কেন পড়বে কারণটা তুমি উল্লেখ করে দেবে। কারণ এখানে দেখতে পাচ্ছ, কারণটা হলো তুতে অর্থাৎ কপার সালফেট লোহার সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া করে। লোহা ও কপার সালফেট থেকে ধাতব কপার অধক্ষিপ্ত হয় এবং ফেরাস সালফেট উৎপন্ন হয়। এটা ছিল হলো কারণ। ঠিক আছে, এখন এর দ্বিতীয় পার্টের প্রশ্ন ছিল এটি কি ধরনের বিক্রিয়া। এখন দ্বিতীয় পার্টের উত্তরটা করার জন্য একটু ফাঁকা করবে, ফাঁকা করে এরকম আরেকটা এরকম চিহ্ন দেবে, যে কোনো চিহ্ন দিতে পারো স্যারকে বোঝানোর জন্য। আর দ্বিতীয় পার্টের উত্তরটা কী হবে? এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এবার 3 নম্বর আরেকটা প্রশ্ন ছিল ওর সঙ্গেই, বিক্রিয়ার সমীকরণ দাও। তো এখানে বিক্রিয়ার সমীকরণটা দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা লিখে রাখবে। বিক্রিয়ার সমীকরণ, এখানে লোহা Fe প্লাস কপার সালফেট CuSO4, কপার সালফেট, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কপার ফেরাস সালফেট প্লাস কপার অধক্ষিপ্ত হবে। এখানে কপার ধাতু। ঠিক আছে, এই যে তীর চিহ্ন নিচের দিকে আছে, এটা অধক্ষিপ্ত হলে পরে নিচের দিকে হয়, আর যদি উপরের দিকে তীর চিহ্ন থাকে তাহলে সেটা গ্যাস হয়। এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই ছিল তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নটি, সেটা হলো তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বেরিয়ে যায় ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন 4 নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে? প্রথমেই লিখবে আমার দেহ থেকে যে যে পদ্ধতিতে বা উপায়ে জল বাইরে বেরিয়ে যায় তা হলো, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ঘামের মাধ্যমে, 2 নম্বর মূত্রের মাধ্যমে, 3 নম্বর মলের মাধ্যমে, 4 নম্বর নিঃশ্বাসের মাধ্যমে, আর 5 নম্বর লিখবে
চোখের জলের মাধ্যমে। এখন সাইডে পরিমাণটা লিখে দিয়েছি, তোমরা ওটা নাও লিখতে পারো, ঠিক আছে, ওটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পার্ট 2তে তোমাদের যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটি হলো, দেখতে পাচ্ছ যে সংকেত লেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট, ঠিক আছে। এখন প্রথম প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। লিখবে সংকেত ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো MgCl2 আর সোডিয়াম সালফেট হলো Na2SO4। এটাই ছিল প্রথম প্রশ্নের উত্তর। আর তোমাদের বলে রাখি, আমি তোমাদের পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে ঠিক সেইভাবে উত্তর করার চেষ্টা করেছি। আমি কালো পেন এবং নীল পেন ইউজ করেছি, তোমরা এই দুটো পেন ইউজ করবে, তাহলে কিন্তু খাতায় দেখতে সুন্দর লাগবে আর তোমাদের হাতের লেখা অনেক সুন্দর। আশা করি তোমরা ভালোভাবে লিখে জমা দেবে। 2 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফাইটোকেমিক্যালস আমাদের শরীরে যেভাবে উপকার করে বা সাহায্য করে তা হলো, 1 নম্বর পয়েন্ট, ফাইটোকেমিক্যালযুক্ত খাদ্য মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে। 2 নম্বর পয়েন্টে লিখবে হাড় শক্ত ও মজবুত করে। 3 নম্বর পয়েন্ট, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। এই 3টি পয়েন্ট লিখেছি, তোমরা আরও পয়েন্ট লিখতে পারো, তবে 3টে পয়েন্ট লিখলেই কিন্তু যথেষ্ট। এবার 3 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্নটি কী আছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা করো। এটা একটু ব্যাখ্যা করতে বলেছে। এখন উত্তরটা কী হবে লিখে নাও। মাটির কলসির জল ঠান্ডা থাকার কারণ বলে হেডিং করবে। তারপরে লিখবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রের ভেতর দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে, ফলে মাটির কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়। এটাই ছিল তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন, রোস্ট, চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে। উত্তরটা দেখে নাও। চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানিতে ক্যারামেল, মেটালিন, ইয়েলো বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং রং মিশে থাকে। এর ফলে আমাদের শরীরে ফুসফুস, যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক ও মস্তিষ্কে ক্ষতি হতে পারে। এটাই কিন্তু 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে, এটুকু লিখলে যথেষ্ট। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা কী আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কী বোঝায়? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও। খুবই একটা সুন্দর প্রশ্ন এবং উত্তরটা কী হবে দেখে নাও। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে হেডিং করবে। তারপরে লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল সরাসরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। এখন উদাহরণটা দেব। এখন হেডিং করবে এইভাবে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ। তো উদাহরণটা যখনই করবে তখন এবার লিখে নেবে একটা লাইন, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ MgO উৎপন্ন করে। এখন বিক্রিয়াটা কী হবে? Mg + O2 সমান কী হবে? MgO। এই যে 2 দেখতে পাচ্ছ, এই 2 দেখতে পাচ্ছ, এইগুলো সমতা বিধান করা হয়েছে। সমতা বিধান করার জন্য আমাদের এখানে Mgর আগে একটা 2 দিতে হবে এবং MgO এর আগে একটা 2 দিতে হবে। এটা সমতা বিধান করতে হবে, তা সেটা আলাদা একটা ব্যাপার, সেটা পরে বুঝিয়ে বলবো তোমাদের। 6 নম্বর প্রশ্ন, জীবদেহে জলের যে কোনো 3টি ভূমিকা লেখো। এখন উত্তরটা দেখে নাও। জীবদের জলের তো অনেক ভূমিকা আছে, এর মধ্যে আমি 3টি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেছি, তোমরা এই 3টিই লিখবে। জীবদের জলের 3টি ভূমিকা বলে হেডিং করবে। তারপরে 1 নম্বর পয়েন্টে লিখবে খাদ্য পরিপাক ও শোষণে জলের উপস্থিতি অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট, সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। 3 নম্বর পয়েন্ট, প্রাণীদের সজীবতা বজায় রাখে কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। পার্ট 3তে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটা হলো উদাহরণসহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা ঠিক তোমাদের খাতায় কীভাবে উত্তরগুলো লিখবে সেই স্টাইলেই কিন্তু আমি উত্তরগুলো করেছি এবং এই স্টাইলেই লিখেই তোমরা কিন্তু স্কুলে জমা দেবে, তাহলে কিন্তু ভালো নম্বর আশা করি পেয়ে যাবে। তা প্রথম প্রশ্নের উত্তর কী আছে? নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লিখতে বলেছে। তা প্রথমে একটা শক করে নেবে, এভাবে শক করার পরে লিখে নেবে এক সাইডে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। এবার প্রথম পয়েন্ট লিখবে পার্থক্যের মধ্যে
মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন বলে, আর অমসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। 2 নম্বর পয়েন্ট, এই প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে সরে যায়। আর 2 নম্বর পয়েন্ট, এই প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 3 নম্বর পয়েন্ট, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ নিয়মিত প্রতিফলনে কি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি হয় বস্তুর কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এবার 4 নম্বর পয়েন্ট মানে পার্থক্য দেখতে পাচ্ছ, নিয়মিত প্রতিফলনে প্রতিফলক চকচক করে, বুঝতে পারলে, মানে নিয়মিত প্রতিফলনে যে প্রতিফলকটি থাকে সেটি চকচক করে, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলকটি চকচক করে না। 5 নম্বর পয়েন্ট, যেহেতু উদাহরণ সব পার্থক্য লিখতে বলেছে আমি এই জন্য 5 নম্বরের আমি উদাহরণের পার্থক্যটা দিয়েছি। তা উদাহরণ লিখবে এরকমভাবে, আয়নায় প্রতিফলন, চকচকে স্টিলের বাটিতে প্রতিফলন, অর্থাৎ আয়নায় যে প্রতিফলনটা হয় সেটা নিয়মিত প্রতিফলন, অথবা চকচকে কোনো স্টিলের বাটি থাকলে তাতে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে। আর বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ কি দেখতে পাচ্ছ এখানে, গাছপালা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা ইত্যাদির উপর আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ঠিক আছে, এই বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণটা কিন্তু এইগুলো লিখবে তাহলেই হয়ে যাবে, যেহেতু প্রশ্নটায় কিন্তু উদাহরণ সহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লিখতে বলেছে, অবশ্যই কিন্তু এই পার্থক্যটা লিখতেই হবে। 2 নম্বর প্রশ্ন, একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি করা হলো, প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের কি পরিবর্তন দেখা যাবে। ক নম্বর প্রশ্ন বলেছে উৎসকে দূরে সরানো হলো, আর খ নম্বর প্রশ্ন বলেছে ছিদ্রকে বড় করা হলো। এখন উত্তরগুলো কীভাবে লিখবে, এখন এই প্রশ্নের উত্তর তুমি লিখতে গেলে তোমার বই থেকে চিত্র তুমি দিতে পারো, তবে চিত্র না দিলেও কোনো প্রবলেম হবে না আশা করি। তা প্রথম যে প্রশ্ন আছে ক নম্বর, উৎস থেকে দূরে সরানো হলো, তাহলে কি হবে উত্তরটা কমপ্লিটলি কীভাবে লিখবে, পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে উৎস থেকে বস্তুকে দূরে সরানো হলে প্রতিকৃতির আকার খর্বাকৃতি অর্থাৎ ছোট হবে। ঠিক আছে, এখানে মেন উত্তরটা হবে প্রতিকৃতির আকার খর্বাকৃতি অর্থাৎ ছোট হবে, এটা হবে কিন্তু মেন উত্তর। এবার খ নম্বর যে পার্টটা আছে ছিদ্র বড় করা হলো, সেক্ষেত্রে কী হবে উত্তরটা, পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয়গুলো একই রেখে ক্যামেরার ছিদ্র বড় করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে, এটা হলো মেন উত্তর, প্রতিকৃতি অস্পষ্ট হবে। এবার বলা হয় যে কারণটা কি লিখে দাও, তাহলে সেই কারণটা লিখে দেবে, কারণ একটি বড় ছিদ্র অনেকগুলো ছোট ছোট ছিদ্রের সমষ্টি হিসাবে ক্রিয়া করে। বুঝতে পারলে, এটাই ছিল তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি খুবই একটা ভালো প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন এবং খুবই আশার মতো একটা প্রশ্ন। উত্তর হবে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায় বলে হেডিং করবে, তারপরে লিখবে তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি করতে হবে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অন্তরিত তারটির পাক সংখ্যা বাড়াতে হবে। 3 নম্বর পয়েন্ট, ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদানের পরিবর্তন করে। এই 3টি পয়েন্ট লিখবে, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, কচুরিপানায় খর্বধাবক এবং আলুর স্ফীত কন্দের কাজ কি কি। তার 4 নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে, প্রথমে হেডিং করবে কচুরিপানার খর্বধাবক এর কাজ। উত্তরটা হবে খর্বধাবক কচুরিপানার অঙ্গ জননে সহায়তা করে, এইটা মেন উত্তর, অঙ্গ জননে সহায়তা করে। আর দ্বিতীয় পার্ট কী ছিল, আলুর স্ফীতকন্দের কাজ, সেক্ষেত্রে উত্তর কী হবে, আলুর স্ফীতকন্দ খাদ্য সঞ্চয় করে ও অঙ্গ জননে সহায়তা করে, অর্থাৎ মেন উত্তরটা হবে খাদ্য সঞ্চয় করে ও অঙ্গ জননে সহায়তা করে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে পয়েন্ট করে লিখবে এবং দুটো কালি ইউজ করবে, নীল এবং কালো, এর দুটো কালি ইউজ করলে সব থেকে ভালো হবে। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন দেখা যাক। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। তা আমরা সবাই জানি যে একটা পাতার প্রধান অংশই থাকে 3টি, একটা হলো পত্রমূল, পত্রবৃন্ত, প্রতিফলক। তা আমরা উত্তরটা কীভাবে লিখব সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রথমেই লিখবে পাতার প্রধান 3টি অংশ, যথা এ নম্বর পত্রমূল, বি নম্বর পত্রবৃন্ত, সি নম্বর পত্রফলক। এখন এই একটা সাইডে আমি চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই চিত্রটা সুন্দর করে এঁকে নেবে তোমরা। এঁকে এই যে নিচের দিকে একটা পার্ট আছে এটা হলো পত্রমূল, এই যে দেখতে পাচ্ছ এটা হলো পত্রবৃন্ত মানে যাকে বোটা বলি আমরা, আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এটা হলো পত্রফলক। এভাবে একটা চিত্র এঁকে নেবে। এবার এইভাবে প্রত্যেকটা কাজ লিখে রাখবে যে এ নম্বর দিয়ে পত্রমূলের কাজ। কি কাজ,
পত্রকে কাণ্ড বা শাখার সঙ্গে যুক্ত রাখে। 2 নম্বর, কাণ্ডে পাতায় উৎপন্ন খাদ্যরস পৌঁছে দেয়। এটা ছিল। এবার 2 নম্বর, বি নম্বর পত্রবৃন্তের কাজ। তো পত্রবৃন্তের কাজ কি? পাতার ফলককে ধারণ করে রাখে। আর 2 নম্বর, কাণ্ড থেকে ফলকে জল ও খনিজ লবণ এবং ফলক থেকে কাণ্ডে খাদ্যবস্তু চালনা করে। এই ছিল পত্রবৃন্তের কাজ। এবার সি নম্বর, সেটা হলো পত্র ফলকের কাজ। তা পত্র ফলকের কাজ কি হবে দেখে নাও। 1 নম্বর দিয়ে লিখে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। আর 2 নম্বর লিখবে বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বের করে দেয়। এই ছিল তোমার 5 নম্বর প্রশ্নের উত্তর। কিন্তু এইভাবে লিখলেই কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে।